আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শনাক্ত ৬,০০০ ছাড়ালো, করোনায় আরও ৮১ মৃত্যু, ১৪ দিন শাটডাউনের পরামর্শ জাতীয় কমিটির। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ৪১ জেলা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যাপকতা সবচেয়ে বেশি খুলনা বিভাগে। লকডাউনেও থেমে নেই জনচলাচল, কার মাইক্রো সিএনজিতে চলছে আসা যাওয়া, স্বাস্থ্যবিধির বালায় নেই। যত্রতত্র বসবে না কোরবানির পশুর হাট, পথে পথে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা। নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন, জনগণের সাথে দূরত্ব না রাখার আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, ছড়িয়ে পড়েছে ১১ দেশে। একদিনে করোনা শনাক্তের সংখ্যা ৬,০০০ ছাড়ালো। এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। ২৪ ঘন্টায় মারা গেছে ৮১ জন। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ২৩ জন। দৈনিক সংক্রমণ হার ১৯.৯৩%। দেশে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৬৪,২৮৪। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনার ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। ঢাকার বাইরে জনবল আর আইসিইউ সংকট চরমে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৮৬৮। ৫৫৪টি ল্যাবে ৩০,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত ৬,০৫৮ জন। নতুন ৩,২৩০ জন সহ সুস্থ হয়েছে ৭,৯৪,৭৮৩। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ১৯.৯৩%। মৃত্যুহার ১.৫৯ এবং সুস্থতার হার ৯১.০৫%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে ১৩, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৫ এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে মারা গেছে। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৬৪,৩৫,৪৬৬। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করেন বিশেষজ্ঞরা। এতে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখার কথা বলা হয়। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে করোনা মোকাবেলায় যত প্রস্তুতি থাকুক না কেন তা ব্যাহত হবে। এছাড়া দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনতে সরকারি উদ্যোগের প্রশংসা করা হয় সভায়। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ৪১ জেলা, এর মধ্যে পুরো খুলনা বিভাগই অতি উচ্চ ঝুঁকিতে। এক সপ্তাহে সারা দেশে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে ঝুঁকি মাত্রা চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। সারা দেশে শনাক্ত ও মৃত্যু বাড়ছে সমানতালে। করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। ১৪ থেকে ২০ জুন পর্যন্ত এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে অতি উচ্চ, উচ্চ ও মধ্যম এই তিনটি মাত্রার ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, খুলনা বিভাগের ১০ জেলার প্রত্যেকটি অতি উচ্চ ঝুঁকিতে। রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৬টি অতি উচ্চ ঝুঁকিতে ও ২টি উচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগের ৭ জেলা অতি উচ্চ ঝুঁকিতে। রাজধানী সহ ২টি জেলা উচ্চ ঝুঁকি আর ৪টি জেলা মধ্যম ঝুঁকির আওতায়। রংপুর বিভাগের ৫টি জেলা অতি উচ্চ এবং ৩টি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলা সহ ৬টি জেলা অতি উচ্চ ঝুঁকিতে, ৩টি উচ্চ এবং ১টি মধ্যম ঝুঁকিতে আছে। বরিশাল বিভাগে ৩টি জেলা অতি উচ্চ এবং ৩টি মধ্যম ঝুঁকিতে আছে। ময়মনসিংহ বিভাগে শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ অতি উচ্চ ঝুঁকিতে এবং সিলেট বিভাগের সিলেট জেলা অতি উচ্চ ঝুঁকিতে। এই দুই বিভাগে সংক্রমণ হার তুলনামূলক কম বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় চলছে লকডাউন। ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের ৪ জেলাসহ ৭ জেলায়ও লকডাউন চলছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাবেশ এড়িয়ে চলার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। সংক্রমণের বর্তমান মাত্রায় এই জনসমাবেশ হয় এই ধরনের যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, সেটি বিবাহ উত্তর সংবর্ধনা হতে পারে, জন্মদিনে পিকনিক পার্টি শুভ হতে পারে, রাজনৈতিক ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু বন্ধ রাখতে হবে। খাবারের দোকান এবং হোটেল রেস্তোরাঁ সমূহ হয়তো সকাল ৬টা থেকে 10টা পর্যন্ত খাদ্য বিক্রি বা সরবরাহ করবেন, কিন্তু সেখানে যারা যাবেন সেবা নিতে তারা যেন সকল প্রকার স্বাস্থ্যবিধি এবং দূরত্ব মেনটেন করেন। হোটেলে বসে আপনারা যদি খেতেও চান তাহলে কিন্তু দূরত্ব অবশ্যই মেনটেন করতে হবে। সচেতন না হলে সারা দেশের পরিস্থিতি আরও নাজুক হবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনকভাবে। ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ১৮ জন ও খুলনা বিভাগে ২০ জন মারা গেছেন। দুই বিভাগের সব জেলায় লকডাউন চলছে। এদিকে ঢাকা বিভাগের ৭ জেলায় লকডাউনে ঢিলেঢালা ভাব। জরুরি সেবায় ফেরি চলাচল করলেও তাতে গাদাগাদি করে পার হচ্ছে যাত্রীরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৮ জন মারা গেছে। টানা ৪ দিন কমার পর বেড়েছে দৈনিক সংক্রমণ। শনাক্তের হার ৩৩.৯৫%। এদিকে এই বিভাগে সব জেলায় চলছে লকডাউন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে আরেকটি ওয়ার্ড চালু করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে আরও 2টি ওয়ার্ড। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ভিড় এড়িয়ে চলতে হবে, আর যেসব জিনিস যারা করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইসোলেট করতে হবে। খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু কুষ্টিয়ায় ৭ জন। বেড়েছে শনাক্তের হার। লকডাউন থাকলেও অনেক জায়গায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে ঢাকা বিভাগের ৮ জেলায় চলছে লকডাউন। গাজীপুরে লকডাউনের মধ্যে চলাচল করছে যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা দিয়ে সকাল থেকেই যাত্রীবাহী যানবাহন চলাচল করছে, তবে দূরপাল্লার যানবাহন বন্ধ। জনগণ মাঠের ভিতরে অনর্গল চলতেছে। লকডাউন তো করাও হচ্ছে না, শিথিলও হচ্ছে না, বাস চলছে, সবই চলছে। মাদারীপুরে চলছে ৩য় দিনের লকডাউন, তবে অনেকটাই ঢিলেঢালা। মাইক্রোবাস সহ ছোট যানবাহনে ভেঙে ভেঙে যাত্রীরা ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াত করছে। এদিকে জরুরি পণ্য সেবার জন্য বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল করছে, তবে তাতে গাদাগাদি করে পার হচ্ছে সাধারণ মানুষ। ডিউটি করব, হেনে জ্বালা বড় দেওয়া লাগবে, ব্যাখ্যানি জ্বালা, এই জ্বালার রাজবাড়ীতে লকডাউনে সড়কের বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশের টহল টিম। অপ্রয়োজনে কেউ বের হলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। রত্না জামান, একুশে টেলিভিশন। লকডাউনে থাকা ঢাকার আশপাশের ৭ জেলার পরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের চলাচল। প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশায় ঢাকায় ঢুকছে এবং বের হচ্ছে। ঢাকার প্রায় প্রতিটি প্রবেশমুখের চিত্র একই রকম। পথচারীরা বলছেন, অফিস, আদালত ও কলকারখানা খুলে রেখে লকডাউনে ভোগান্তি বেড়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সহ কয়েকটি ধরন ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার থেকে রাজধানীর আশপাশের ৭ জেলায় চলছে কঠোর লকডাউন। তারপরও সচেতন নয় মানুষ। যে যেভাবে পারছে রাজধানীতে ঢুকছে, আবার রাজধানী থেকে বের হচ্ছে। নারায়ণগঞ্জ সহ চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট অঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীকে বিচ্ছিন্ন রাখার অন্যতম প্রবেশমুখ সাইনবোর্ড। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও পায়ে হেঁটে কিংবা বিকল্প ব্যবস্থায় মানুষ ঢাকায় প্রবেশ করছে। চলাচল বন্ধ করলে তো হবে না, অফিসে তাহলে তো বন্ধ করতে হবে। গুরুতর অসুস্থ, এই জন্য আর কি আমার বাসা থেকে বের হওয়া। চলাফেরা গাড়িতে ভাড়া বেশি নিচ্ছে। বাসা বসে থাকলে তো আর কেউ এসে বলবো না যে তোমাদের ত্রাণ দিলাম, খাওয়ান দিলাম। আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে সিএনজি, ট্রাক ও অটোরিকশায় চড়ে ঢাকা ছাড়ছে মানুষ। আমরা যাত্রী নিয়ে যাই ঢাকা থেকে, যাই হলো চাষারা মার্কেট, জালকুড়ি। কারণ কি করবো, পেটে তাকিতে বেরোতে হয়। সরকার তো আর আমাদের খাবার পৌঁছে দিবে না,
পরিবহন আটক করে জরিমানা করেও থামানো যাচ্ছে না। সরকারি আদেশ অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড করা হচ্ছে এবং কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাই মানুষের চাপ আছে, যেহেতু অনেক অফিস আদালত অনেক কিছু খোলা, সো আমরা তাদেরকে জনগণকে উৎসাহিত করছি এবং অনুরোধ করছি যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে চলে। একই চিত্র গাবতলী ও আমিনবাজার এলাকায়। দূরপাল্লার পরিবহন না পেয়ে বিকল্প যানবাহনে ঢাকায় আসা যাওয়া করছেন সাধারণ মানুষ। এই যে লকডাউনে 10 টাকার ভাড়া 40 টাকা, এখন 15 টাকার ভাড়া 30 টাকা 40 টাকা 100 টাকা দিয়ে পর্যন্ত যেতে হচ্ছে। এটা কেমন লকডাউন? এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও লঞ্চ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। যেখানে সেখানে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে এবার আগে থেকেই প্রস্তুতি নিতে হচ্ছে। কোভিড সিচুয়েশন কিরকম কি দাঁড়ায় সেটাও আমাদের লক্ষ্য রেখে পরবর্তীতে যদি আরো কোনো স্পেশাল অ্যাকশন নিতে হয় সেই জন্যই আমরা আগেভাগে এই সভাটি করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে যেখানে সেখানে বাজার বসলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হবে। সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ছাড়া আর কোথাও বাজার বসতে দেয়া হবে না। বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা রক্ষা, নকল টাকার সরাসরি বন্ধে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পশুর হাটে জাল নোট শনাক্তকরণ এবং অজ্ঞান পার্টি মলম পার্টি যাতে না আসতে পারে তার ব্যবস্থা করা হবে। আগে তো যত্রতত্র হাট বসতো, এবার হাট আমরা যত্রতত্র বসতে দেব না। যারা গরুর ব্যাপারীরা আসবেন তারাও যেন স্বাস্থ্যসম্মতভাবে এইখানে ভিতর ঢাকায় আসেন, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। পশুবাহী কোনো ট্রাক যেখানে সেখানে দাঁড়াবে না। এছাড়া চামড়া পাচার বন্ধ সহ সিন্ডিকেট বন্ধে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া কেনাবেচার সিন্ডিকেট রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের পূর্বেই চামড়ার দাম নির্ধারণ করে দেবেন। চামড়া পাচার রোধে চামড়া যেন সীমান্ত অভিমুখে না যেতে পারে সেই ব্যবস্থাও আইন শৃঙ্খলা বাহিনী করবেন। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন ভাতা নির্দিষ্ট সময় দেওয়ার জন্য বিজিএমএ, বিকিএমএ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করা হয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নবনিযুক্ত সেনাপ্রধান নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। জনগণের সঙ্গে বাহিনীর কোনো দূরত্ব থাকবে না বলে আশ্বাস দেন নতুন সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রথা অনুযায়ী নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। গণভবনে এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে নতুন সেনাপ্রধানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে সেনা সদর দফতরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল শফিউদ্দিন আহমেদকে। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন। জনগণ ও গণমাধ্যমের সঙ্গে বাহিনীর কোনো দূরত্ব থাকবে না বলে জানান তিনি। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না, সেনাবাহিনীর সাথে মিডিয়ার দূরত্ব থাকবে না। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। গত 10 জুন পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল জিয়া, বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ৭ মার্চকে প্রাধান্য দেওয়ার তাগিদ। জুলাইয়ে রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান। ঘাটারচর কাঁচপুর রুটে ৭ সেপ্টেম্বর থেকে 2 কোম্পানির বাস। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। সত্য লুকোনো আর অসত্যের সঙ্গে সখ্যতা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় যুক্ত হয়ে তিনি বলেন, রাজনীতিতে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করলেও আওয়ামী লীগকে দলটি শত্রু জ্ঞান করে। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, অর্থনীতির গতি প্রবাহ ধরে রেখে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখার চ্যালেঞ্জ অতিক্রম করছে বাংলাদেশ। বিএনপি নেতারা নাকি দেশের উন্নয়ন দেখতে পান না। প্রতিহিংসা এবং ঈর্ষাপরণতার কারণে তারা কোনো ভালো কাজের প্রশংসা করা ভুলেই গেছে। গত এক যুগে সরকারের কোনো ভালো কাজ তারা দেখতে পায়নি। দেশে বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনের প্রশংসা করা হয় তখন তারা কষ্ট পায়। আসলে সত্য লুকোনো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যেস। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এক মতবিনিময় সভায় তিনি বলেন, হীন উদ্দেশ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানিদের আত্মসমর্পণের স্থানটিতে শিশু পার্ক তৈরি করেন সামরিক শাসক জিয়া। আন্তর্জাতিক মানের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মাণে ৭ই মার্চের ঐতিহাসিক প্রেক্ষাপটকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান বিশিষ্টজনেরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাঙালির আবেগ, অনুভূতি আর মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে আন্তর্জাতিক মানের স্মৃতিস্তম্ভ গড়ে তোলার পরিকল্পনা নেয় সরকার। এজন্য উদ্যানের কিছু গাছ কাটা পড়লে শুরু হয় বিতর্ক। এ অবস্থায় বিশিষ্টজনদের সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই মতবিনিময় সভা। শুরুতেই জানানো হয় ১০০ একরের এই জায়গায় থাকবে ৫০০ ভূগর্ভস্থ গাড়ি পার্কিং সুবিধা। জলাধার দিয়ে ঘেরা সুদৃশ্য দেয়ালের মধ্যে থাকবে ওয়াকওয়ে, মহিলা পুরুষের জন্য টয়লেট, খাবার দোকান সহ নানা সুবিধা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানাতে থাকবে নানা রকম মুরাল। প্রকৃতি এবং ৭ই মার্চের ইতিহাসকে সুরক্ষিত রেখে পরিকল্পনা করার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুর সেই নৌকার অবয়বে তৈরি যে মঞ্চ, সেখানে দাঁড়িয়ে যে বঙ্গবন্ধু ভাষণটা দিয়েছিলেন, ওই স্থাপনাটা হবে সর্বশ্রেষ্ঠ। এটা যত গ্রিন রাখা যায় আমার মনে হয় অত ভালো, আর যত কম স্থাপনা মাটির তলায়। বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমরা এই বিশাল জনগোষ্ঠী থেকে নিঃসরিত হচ্ছে, তো সেটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান একটা ফুসফুসের মতো কাজ করছে আমাদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শিশু পার্কের আড়ালে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। তিনি বলেছিলেন, মুসলমানদের পরাজয়, ইসলামের পরাজয়ের কোনো চিহ্ন রাখতেন, সেই জন্য সেই আত্মসমর্পণের জায়গায় তিনি শিশু পার্ক করে আমাদের ইতিহাসকে ভুলে দিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যান আন্তর্জাতিক মানের স্মৃতিস্তম্ভ নির্মাণের মহৎ উদ্যোগে সবার সহযোগিতা চান মন্ত্রী। স্বাধীনতার চেতনা হিসেবে, প্রতীক হিসেবে অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় ৭ সেপ্টেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে ২টি কোম্পানির বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত হয়েছে। কমিটির ১৭তম সভা শেষে দক্ষিণের মেয়র জানান, এ প্রকল্পে ১০০ কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। জুলাই থেকে রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে। মাহমুদ হাসানের রিপোর্ট। যানজটে নাকাল রাজধানীবাসীর কষ্ট লাঘবে উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নিয়েছিলেন। কয়েক দফা বৈঠকের পর বাস চালুর সিদ্ধান্তও হয়। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে বাস্তবায়ন হয়নি সেই সিদ্ধান্ত। সড়কে শৃঙ্খলা ফেরাতে সেপ্টেম্বরে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চালুর সিদ্ধান্ত হয় কমিটির ১৭তম সভায়। দুই সিটি কর্পোরেশন এরই মাঝে দরপত্র সম্পন্ন করেছে। রজনীগন্ধা এবং মালঞ্চ নামে দুটি কোম্পানির বাস চলবে। বাস পরিচালনার জন্য মালিকদের মধ্যে ২৯ জুলাই চুক্তিপত্র হবে। ভাড়া নির্ধারণের কাজ করবে বিআরটিএ। এই রুটে যারা বাস পরিচালনা করবেন
তাদের যে চুক্তি সেই চুক্তির খসড়া প্রণয়ন হয়ে গেছে। বাস মালিকদের এই বাসগুলোকে যে নতুন করে বানাতে হবে বা মেরামত করতে হবে, আমরা আবেদন করার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকার একটি বরাদ্দ তারা নির্ধারণ করেছে। ঢাকার মধ্যে রুট পারমিটবিহীন প্রায় 1646টি যানবাহন অবৈধভাবে চলাচল করছে। 1 জুলাই থেকে 2 মাসের জন্য অবৈধ বাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে। রুট পারমিট ছাড়া ঢাকা শহরের ভিতরে কোনো গাড়ি চলতে পারবে না। 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 2 মাস আমরা এই অভিযানটা চলবে। ডিএমপি আমাদেরকে সহায়তা করবে, বিআরটিএ এবং আমাদের ম্যাজিস্ট্রেট, 2 সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটও থাকবে। মহানগরীর বাইরে 4টি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শুরু করার কথাও জানান মেয়র। কাঁচপুর, হেমায়তপুর, ভাটুলিয়া এবং বাঘাইট, কেরানীগঞ্জ 4টি জায়গায় আমরা টার্মিনাল নির্মাণ করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার চার্জশিটের আসামি কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে 27 জুন এ মামলার চার্জ গঠনের তারিখ ধার্য রয়েছে। গেল বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পার্বত্য চট্টগ্রামে 55% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়, বদলে যাচ্ছে জীবনমান। ভারতে ফের বেড়েছে সংক্রমণ, একদিনে 1300 মৃত্যু, শনাক্ত 54,500। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। করোনা কালেও রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শতভাগ বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগের পাশাপাশি দুর্গম এলাকা সৌর বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কাজও এগোচ্ছে। এর মধ্যে 55% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতের আলোয় বদলে যাচ্ছে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান। নিরাপত্তা, শিক্ষা ও পর্যটনে এসেছে নতুন আলো। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। আকাশের মেঘ আর পাহাড়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে সূর্য লুকায় আধার নামে পাহাড়ে। রাত 9টা, খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি গ্রাম। কিছুদিন আগেও এই সময়টাতে ঘুমিয়ে পড়ত গোটা গ্রাম। এখন বিদ্যুতের আলোয় সন্তানদের শিক্ষার আলো দিচ্ছেন বাবা। বিদ্যুৎ সংযোগে বিনোদনে এসেছে টেলিভিশন, লাগতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। তাই তথ্য এখন হাতের মুঠোয়। ছেলে মেয়ে লেখাপড়ে তো এখন সুবিধা। এখানে পানি খুব সংকট আছে, এখন আমরা বিশুদ্ধ পানি খাইতেছি মোটর দিয়া ঘরে ঘরে। পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো, কমেছে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। বিদ্যুতের কারণে এখন যে সিকিউরিটি বিষয়টা আমি বলবো যে আগের চেয়ে অনেকটা ভালো বলবো। অর্থনীতিতেও সুবাতাস বইতে শুরু করেছে। এগোচ্ছে পাহাড়ের কৃষি, তথ্য প্রযুক্তির ব্যবহারে সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা। যারা যুবক সমাজ আছে তারা অনেক বেকার ছিল, কিন্তু এখন কিছু কিছু কারণে আসার পরে তারা এই যে মুরগি ফার্ম, বিভিন্ন ফার্ম করতে পারছে। স্বাধীনতার 50 বছরে শতভাগ বিদ্যুৎ বাস্তবায়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে মহামারী করোনা। তারপরও 55% মানুষকে এই সুবিধার আওতায় আনা গেছে। দুর্গম এই পাহাড়ি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প চলমান আছে। ওই প্রকল্প চলমান হলে আশা করি অতি শীঘ্রই আমরা শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পার্বত্য মানুষকে ভালোবেসে 40,000 পরিবারকে সোলারের মাধ্যমে বিদ্যুতায়নের ব্যবস্থা করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2017 সালে প্রকল্পটি হাতে নেয়। 80%-এরও বেশি কাজ শেষ হয়েছে। নতুন প্রকল্পের আওতায় 12টি উপকেন্দ্রের কাজও শেষের দিকে। দুর্গম এলাকাগুলোতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎ আশায় সাজেকের মতো পর্যটন ক্ষেত্রে এসেছে নতুন আলো। ট্যুরিজম যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কিন্তু বিদ্যুৎ খুব ইম্পর্টেন্ট, অথচ এই সমস্যার কারণে আমাদের ট্যুরিজমও ঠিকমতো ডেভেলপ হতে পারছিল না। সেই সমস্যাটাও সমাধান হয়েছে, এখানে বিদ্যুতের একটি গ্রিড স্টেশন হয়েছে। পার্বত্য চট্টগ্রামের অপরূপ লীলাভূমি সাজেক, আর এই সাজেকে পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য। এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়েছে,
হয়েছে নতুন রাস্তা, যার ফলে এলাকাবাসীরা যেমন সুফল পাচ্ছেন তেমনি পাচ্ছেন পর্যটকরাও। মানিক শিকদার, 21 টেলিভিশন, সাজেক, রাঙ্গামাটি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 189তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম শাখাটি উদ্বোধন করেন। এ সময় বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে 1995 সালে প্রতিষ্ঠিত হয় আল আরাফা ইসলামী ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। এ সময় নতুন শাখা ব্যবস্থাপক সেলিম জাহাঙ্গীর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড উন্মোচন করেছে নতুন প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। ইউরোপিয়ান প্রযুক্তি ও সেরা উপকরণের সংমিশ্রণে এবং বিশ্বমানের বেকম্যানদের দক্ষ প্রচেষ্টায় বাজারে আসলো বেকম্যানস। শুরুতেই 4টি ভিন্ন স্বাদে বাজারে এসেছে নতুন এই প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড। ভোক্তাদের চাহিদা পূরণে দুর্দান্ত স্বাদ আর আকর্ষণীয় মোড়কে যুক্ত হবে আরও নতুন নতুন বিস্কিট। অনুষ্ঠানে আকিজ বেকার্সের পরিচালক শেখ জামিল উদ্দিন, চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও ইতালির রাষ্ট্রদূত মিস্টার এনরিকো নুনজিয়াতা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শনাক্ত 6,000 ছাড়ালো, করোনায় আরও 81 মৃত্যু, 14 দিন শাটডাউনের পরামর্শ জাতীয় কমিটির। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে 41 জেলা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্যাপকতা সবচেয়ে বেশি খুলনা বিভাগে। লকডাউনেও থেমে নেই জনচলাচল, কার, মাইক্রো, সিএনজিতে চলছে আসা যাওয়া, স্বাস্থ্যবিধির বালাই নেই। যত্রতত্র বসবে না কোরবানির পশুর হাট, পথে পথে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা। নতুন সেনা প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন, জনগণের সাথে দূরত্ব না রাখার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী খবর রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।